আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্সিটি ক রিটেন স্পেশালে। এই ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে বিভিন্ন ভার্সিটিতে যে রিটেন কোয়েশ্চেন আসে, কী ধরনের স্যাম্পল কোয়েশ্চেন হতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিব। আমরা জানি যে আমাদের জানা মতে ঢাকা ইউনিভার্সিটিতে এখন রিটেন কোয়েশ্চেন আসে। তো আমরা এইচএসসি পরীক্ষার সময় যেই টপিকগুলো বা যেই প্রশ্নগুলো 2 নম্বরে অনুধাবনমূলক প্রশ্নে পড়েছি, সেই প্রশ্নগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিটেনের জন্য উপযুক্ত। তো আমরা গিয়ে এইচএসসির সময় যখন পড়াশোনা করেছি, আমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল, ইভেন ভার্সিটিতেও যেহেতু আমাদের শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেন আসবে, সো আমরা ওই অনুধাবনমূলক বা ব্যাখ্যামূলক টাইপের প্রশ্নগুলাই কিন্তু রিটেনের জন্য ভালো করে পড়ব। তোমাদের মূল ক্লাসে যদিও বলে দেওয়া হয় যে কোনগুলো রিটেনের টপিক আর কোনগুলো এমসিকিউ টপিক, তারপরে আমরা তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো আমরা একটু গুছিয়ে পড়ব, সুন্দর করে তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন এবং উত্তর সহ আমাদের আজকের ক্লাসটা রেডি করেছি। তোমরা চাইলে শুধু স্লাইড দেখে যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় আমাদের ক্লাসটা দেখে নিতে পারো, আবার আগে ক্লাস দেখে তারপরে তোমরা স্লাইড দেখে উত্তরগুলো মুখস্থ করে ফেলতে পারো। তাহলে সবসময় একটা চ্যাপ্টার পড়তে গিয়ে তোমরা খেয়াল রাখবা যে টপিকগুলো কি অথবা বলতে কি বুঝো, কেন হয়, কিভাবে ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্নগুলো যেখানেই পাবা, ঠিক আছে, সেগুলোই বুঝবা যে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এবং দেখবা আমাদের বইতে একদম ডিরেক্টলি কিছু প্রশ্ন উত্তর সহ দেওয়া থাকে প্যারার মধ্যে, ঠিক আছে, প্রশ্নও দেওয়া থাকে, উত্তরও দেওয়া থাকে। মনে করবা ওগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা সবাই রক্ত সঞ্চালন অনেক ভালো পারি, অনেক ভালো জানি, এইচএসসি পরীক্ষার জন্য অনেক ভালো করে পড়েছি। সো চলো আমরা দেখে ফেলি যে এখান থেকে রিটেনের প্রশ্ন কোনগুলো হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের যদি বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের রক্তের শ্রেণীবিন্যাস আর লোহিত রক্তকণিকা থেকে এমসিকিউ এসেছে বেশি, কিন্তু রিটেন এসেছে মাত্র একবার। সেটা কোথায় বলো তো? খুলনা ইউনিভার্সিটিতে গত বছর। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্ততঞ্চন এবং লসিকা, এখান থেকে কোনো বছর রিটেন প্রশ্ন আসেনি। এর পরবর্তীতে আমাদের কার্ডিয়াক চক্র, মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং ব্লাড প্রেশার, স্পেশালি রক্ত সংবহন থেকে একবার প্রশ্ন এসেছিল আর ইউতে। তার মানে বুঝতেই পারছো আমাদের যে 4 প্রকার সংবহন প্রক্রিয়া আছে, ওই ফ্লো চার্টগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হৃদরোগের চিকিৎসা থেকে ডিউতে আমাদের প্রশ্ন এসেছে। তাহলে তোমরা মনে রাখবা, তোমরা যখন পড়া শুরু করবা, এই রক্তের শ্রেণীবিন্যাস থেকে 3 প্রকার রক্তকণিকার পার্থক্য একটা ছক দেওয়া আছে, দেখবা এই ছকটা একদম ভালো মতন পড়ে ফেলবা। বইতে যত রকমের ছক, পার্থক্যের ছক আছে, সবগুলো আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। লোহিত রক্তকণিকা থেকে লোহিত রক্তকণিকার কাজ পয়েন্ট করে বইতে দেওয়া আছে। এরপরে শ্বেত রক্তকণিকার কাজের মধ্যে 3টা স্টার দাও। এটা তোমাদের এমসিকিউ এবং রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রক্ততঞ্চনের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটা তোমাদের প্রিপারেশন বুকে আমরা সুন্দর করে পয়েন্ট করে দিয়েছি, এটা একটু ভালো করে দেখবা। হৃৎপিণ্ডের যে গঠন, এটা একটু ভালো করে তোমরা রিটেনের জন্য দেখবা। কার্ডিয়াক চক্রের ছক, ঠিক আছে, স্পেশালি ছকের মধ্যে কোন ধাপে কি সময় লাগে এবং কোন কোন ধাপে আমাদের হার্ট সাউন্ডগুলো তৈরি হয়, এটা একটু ভালো করে দেখে রাখবা। মায়োজেনিক নিয়ন্ত্রণের একটা ছক আছে, যে উদ্দীপনাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, সেই ছকটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। রক্ত সংবহন প্রক্রিয়া তো বললামই, আমাদের যে ফ্লো চার্টগুলো, সিস্টেমিক, পালমোনারি, করোনারি, পোর্টাল, ওই 4টা ফ্লো চার্ট আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আর হৃদরোগ থেকে আমাদের যতগুলো রোগ আছে, সেই রোগগুলোর লক্ষণ, প্রতিকার, ঠিক আছে। আর চিকিৎসা থেকে আমরা একটু ভালো করে পড়বো তোমার অ্যানজিওপ্লাস্টি। এই অ্যানজিওপ্লাস্টির প্রক্রিয়াটা কিন্তু অনেক সময় রিটেনে দিয়ে দেয়। এবং মনে রাখবা আমাদের ট্রিটমেন্ট বা ডিজিজ রিলেটেড টপিকগুলো কিন্তু টিচাররা দিতে বেশি পছন্দ করে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। মানবদেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে ইরাইথ্রোপয়েটিন হরমোনের ভূমিকা কি? তাহলে আমরা সবাই জানি যে ইরাইথ্রো শব্দটার মানে হচ্ছে লাল, এই জন্য লোহিত রক্তকণিকাকে আমরা বলি ইরাইথ্রোসাইট। পোয়েসিস মানে তৈরি, এই জন্য ইরাইথ্রোসাইট তৈরির পদ্ধতিকে আমরা বলি ইরাইথ্রোপয়েসিস। এবং যে হরমোনটা এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম ইরাইথ্রোপয়েটিন। তাহলে দেখো আমাদের লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটা কেমন হবে। যদি কোনো কারণে তুমি কোনো উচ্চতায় যাও, সাপোজ তুমি পাহাড়ের উপরে বা সমুদ্রের নিচে গেলা, বা কোনো কারণে তোমার কোনো রক্তক্ষরণ হলো, অ্যাক্সিডেন্ট বা ইনজুরির কারণে,
ঠিক আছে? অথবা ধরো তোমার শরীরে হাইপক্সিয়া মানে অক্সিজেনের ঘাটতি হলো, কোনো কারণে তোমার শরীর থেকে যদি তোমার রক্তক্ষরণ হয় কিংবা অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন এই উদ্দীপনাটা ডিরেক্ট কোথায় যায় জানো? এই উদ্দীপনাটা চলে যায় আমাদের কিডনির কাছে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপু কই রক্ত আর কই কিডনি? এখানেই হচ্ছে আসল কনফিউশনটা। আমরা এই জিনিসটা কোরিলেট করতে পারি না দেখে আমরা মনে করি যে ইরাইথ্রোপয়েটিনের সাথে মনে হয় অন্য কোনো অর্গানের সম্পর্ক আছে। বাট আমাদের বৃক্ক কি করে, এই অক্সিজেন কমে যাওয়ার বা রক্ত কমে যাওয়ার কোনো উদ্দীপনা পেলেই একটা বিশেষ হরমোন ক্ষরণ করে, যার নাম এরিথ্রোপয়েটিন। এই জন্য দেখবা যারা কিডনির রোগী হয় আমাদের নেফ্রোলজি ওয়ার্ডে প্রতিটা ডায়ালাইসিসের রোগীকে তোমার ইনভ্যারিয়েবলি ইরাইথ্রোপয়েটিন ইনজেকশন দেওয়া হয়। কারণ যারা রেনাল ফেলিউরের রোগী ওদের তো কিডনি ঠিক নাই, তাহলে ইরাইথ্রোপয়েটিনই বা কোত্থেকে আসবে, আবার আরবিসি কোত্থেকে আসবে? এজন্য ওদেরকে ইরাইথ্রোপয়েটিনের আলাদা করে ইনজেকশন দেওয়া হয়। এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা যখন রক্ত প্রবাহের মাধ্যমে আমাদের যে লম্বা লম্বা অস্থিগুলো আছে সেই অস্থির অস্থিমজ্জায় যাবে। অস্থিমজ্জা কি জিনিস? এই যে কোরবানির সময় আমরা নিহারি খাই না, হাড্ডি বাইরেতে পারি না, হাড্ডি মানে প্লেট ভেঙে ফেলি, তারপরও বাইরে বাইরে যেগুলো বের করি সেটাই হচ্ছে আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো। তাহলে যখনই আমাদের ইরাইথ্রোপয়েটিন হরমোনটা আমাদের লাল অস্থিমজ্জার কাছে যাবে, তখন আমাদের লাল অস্থিমজ্জা এই ইরাইথ্রোপয়েটিন হরমোনের প্রভাবে ইরাইথ্রোপয়সিস পদ্ধতিতে তৈরি করবে কি বলতো? আমাদের লোহিত রক্ত কণিকা, যার আরেক নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। ওকে, তাহলে বুঝতে পেরেছো আমাদের কেন ইরাইথ্রোপয়েটিন হরমোন লাগে? তাহলে এই প্রশ্নের জ্ঞান কি হবে দেখো। এই প্রশ্নের জ্ঞান হচ্ছে লাল অস্থিমজ্জার যে স্টেম কোষ মানে হচ্ছে আমাদের অস্থিমজ্জার কোষ। এই লাল অস্থিমজ্জার স্টেম কোষ আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে, যে প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এরিথ্রোপয়সিস। এখানে আমার এরিথ্রোপয়েটিনের ভূমিকা কি? কোনো কারণে যদি অক্সিজেনের মাত্রা কমে যায়, কেন কমবে? তোমার যদি ব্লিডিং হয়, তুমি উঁচু জায়গায় যাও, ব্যায়াম করো, ব্যায়াম করলে বেশি এটিপি দরকার। বোন ম্যারোতে যদি কোনো ক্ষতি হয়, সাপোজ কারো হচ্ছে বোন ম্যারোতে ক্যান্সার হলো কিংবা লিউকেমিয়া হলো, যেটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ক্যান্সার, তখন কি হবে? হিমোগ্লোবিন কমে গেলে বিভিন্ন কারণে আমাদের শরীরে অক্সিজেন কমে যায়। যখন আমাদের কিডনি বুঝতে পারে যে অক্সিজেন কমে গিয়েছে, সাথে সাথেও ইরেথ্রোপয়েটিন তৈরি করলে এটা আমাদের অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে উদ্দীপ্ত করবে, আরবিসি বেড়ে যাবে, রক্ত বেড়ে গেলে আমাদের শরীরে অক্সিজেনও বেড়ে যাবে। তাহলে তুমি কিন্তু পরীক্ষায় এত কিছু লেখার সময় না পেলেও অ্যাটলিস্ট 3টা কথা তোমাকে লিখতেই হবে। নাম্বার 1, যখন তোমার শরীরে অক্সিজেন কমে যায়, এই উদ্দীপনাটা বৃক্ক শনাক্ত করে এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে, এরিথ্রোপয়েটিনই লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে এরিথ্রোপয়সিস প্রক্রিয়াটাকে সম্পাদন করে। অ্যাটলিস্ট এই 3টা কথা তোমাকে লিখতেই হবে। ওকে, আচ্ছা, এটা কবে এসেছিল? খুলনা ইউনিভার্সিটিতে। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তরসের 5টি কাজ উল্লেখ করে। এরকম যতগুলা কাজ পাবা এগুলো কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্লাজমা বা রক্তরসের মেইন ফাংশন, এই যে আমাদের এতগুলো রক্তকণিকা আছে ওদেরকে কি ভেসে থাকতে হবে, এই ভাসমান করার জন্যই ওরা আমাদের রক্তকে কি রাখবে বলো তো? তরল লাগবে। আমাদের রক্তের অ্যাকচুয়ালি মেইন ফাংশন কি? আমাদের কোষকে পুষ্টি দেওয়া। এখন ও যদি প্রবাহিত না হয়, ওরা কোষে কোষে কীভাবে পৌঁছাবে বলো? তাহলে ওকে যদি বিভিন্ন কোষকে পুষ্টি দিতে হয় তাহলে ওকে ফ্লো অবস্থায় থাকতে হবে বা তরল অবস্থায় থাকতে হবে। এই জন্য এই প্লাজমাটা আমাদের রক্তকে তরল রাখবে এবং বিভিন্ন পুষ্টিকে কোষের কাছে কাছে পৌঁছিয়ে দিবে। এবং যখনই আমার রক্তটা কোষের কাছে যাবে, রক্তের মধ্যে কি থাকে? আমাদের খাদ্যসার থাকবে, হরমোন থাকবে, অ্যান্টিবডি থাকবে, এগুলো বিভিন্ন টিস্যু আর অর্গানে হচ্ছে গিয়ে ক্যারি করবে। এখন ধরো তুমি তোমার খাবার, পুষ্টি সবকিছু তুমি কোষকে দিলা, কিন্তু কোষে বিপাকের পর কি বর্জ্য আবার বের করে নিয়ে আসতে হবে, তাহলে সেই বর্জ্যটাকে বৃক্কে পরিবহন করে নিয়ে যাবে। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন কি করে? গ্যাস পরিবহন করে। এখন এখানে হয় মেইন কনফিউশনটা। যদি বলে অধিকাংশ অক্সিজেন কে পরিবহন করে, তখন সেটা হবে হচ্ছে হিমোগ্লোবিন। আর যদি বলে অধিকাংশ কার্বন ডাই অক্সাইড কে পরিবহন করে, সেটা হবে রক্তরস। দেখছো এই যে কার্বন ডাই অক্সাইড রক্তরসের বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে, এটা আমরা শ্বসন অধ্যায়ে আরও ডিটেলস পড়ছি। তাহলে তোমাকে যদি রিটেনের উত্তর করতে হয় তাহলে অ্যাটলিস্ট তোমাকে হচ্ছে গিয়ে 4টা থেকে 5টা পয়েন্ট লিখতে হবে। আবার অনেক সময় দেখা যায় তোমার জায়গার উপর ডিপেন্ড করবে যে কতটুকু জায়গা তোমাকে দেওয়া হবে রিটেনের জন্য। আচ্ছা, লোহিত রক্তকণিকার 5টা কাজ, তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে যতগুলো রক্তকণিকা আছে ওদের কাজ আমাদের রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তুমি চিন্তা করো যে লোহিত রক্তকণিকা কেন লাল, আমরা কেন এটাকে লাল বলছি? ওর মধ্যে একটা বিশেষ রঞ্জক পদার্থ থাকে আয়রন কন্টেইনিং, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার হিমোগ্লোবিন। হিম হচ্ছে লোহা এবং গ্লোবিন হচ্ছে প্রোটিন।
এই হিমোগ্লোবিনটা আমাদের আলোর যে 7টা তরঙ্গ দৈর্ঘ্য আছে তার মধ্যে সবচেয়ে বেশি শোষণ করে হচ্ছে গিয়ে তোমার কি বলতো অন্য সব কালার, আর প্রতিফলিত করে দেয় হচ্ছে লাল আর সবুজ। এখন যে জিনিসটা কোনো একটা আলো তোমাকে প্রতিফলিত করে দিবে সেটাই তো তোমার চোখে ধরা পড়বে, তাই না? তো এই যে হিমোগ্লোবিন, ওর মেইন কাজ হচ্ছে ওর যে আয়রন কম্পোনেন্টটা আছে সে আয়রন কম্পোনেন্টটা আমাদের এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করে। আমরা বলে থাকি যে হিমোগ্লোবিনের যে অণু আছে, এই একটা অণুতে আমরা পাবো হচ্ছে 4 অণু লোহা। এই 4 অণু লোহার সাথে যুক্ত থাকে 4 অণু পলিপেপটাইড, মানে হলো প্রোটিনের গ্লোবিন। পলিপেপটাইড মানে একটা পলিমার অণু। তাহলে এই যে আমাদের 4 অণু লোহা আছে, এটা আমাদের 4 অণু অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তাহলে এক অণু হিমোগ্লোবিন আমাদের কয় অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়? 4 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়। রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা, সান্দ্রতা মানে তরলের বিভিন্ন স্তরের মধ্যে ঘর্ষণ, ওরা কিন্তু বাফার, তাই না? প্রোটিন বাফার, এই জন্য অম্ল ক্ষারের ব্যালেন্স করবে। আমাদের লোহিত রক্তকণিকার যে কোষ ঝিল্লি, সেখানে বিভিন্ন রকমের প্রোটিন পাওয়া যায় যাদেরকে আমরা বলি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন হলো এ, বি এবং আরএইচ। এই যে আমাদের এ, বি এবং আরএইচ অ্যান্টিজেন, এগুলোর উপস্থিতি এবং অনুপস্থিতির উপরে ভিত্তি করে আমরা কি করি? ব্লাড গ্রুপিং করি। এরপর দেখো আমাদের লোহিত রক্তকণিকা একটা বিশেষ পদার্থ তৈরি করে যার নাম নাইট্রিক অক্সাইড। যখন হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম, আমরা বলে থাকি আমাদের রক্তবাহিকার যে আবরণ, এটার 3টা স্তর আছে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তাহলে টিউনিকা ইন্টারনাতেই আমরা পাই হচ্ছে এন্ডোথেলিয়াম। তো আমাদের এই যে রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াম আবরণ, হাত কেটে গেলে যখন এটা কেটে যাবে, এটাকে তোমার হচ্ছে রিপেয়ার করতে হয়। এই এন্ডোথেলিয়াম আবরণটা রিপেয়ার করার জন্য একটা বিশেষ অ্যামিনো অ্যাসিড আছে যার নাম আর্জিনিন। এই আর্জিনিনের মতো নাইট্রিক অক্সাইড ক্ষরণ করবে আমাদের আরবিসি, ঠিক আছে? তাহলে নর্মালি আমাদের শরীরে হচ্ছে আর্জিনিন থাকে না, যেটা কিনা আমাদের এন্ডোথেলিয়াম গঠন করতে সাহায্য করে। যদি আমাদের এন্ডোথেলিয়ামটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডের মতো একটা বিশেষ পদার্থ নাইট্রিক অক্সাইড আমাদের আরবিসি তৈরি করে দিবে। আচ্ছা, এবারে দেখো তোমরা একটু ডিকশনারিতে লিখে রাখো সাইটোসিস, এটা মানে হচ্ছে বেড়ে যাওয়া, পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে? এরপরে দেখো লিউকো, লিউকো মানে হচ্ছে বর্ণহীন বা হলো সাদা, আর থ্রম্বাস মানে হচ্ছে জমাট বাঁধা রক্ত। এই জন্য তো আমরা শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইট আর অনুচক্রিকাকে থ্রম্বোসাইট বলি। তাহলে দেখো এখন তোমরাই বুঝতে পারবা লিউকোসাইটোসিস, তাহলে সাইটোসিস মানে বেড়ে যাওয়া, কি বেড়ে যাবে? শ্বেত রক্তকণিকা। লিউকোপেনিয়া, পেনিয়া মানে কমে যাওয়া, তাহলে কি কমে যাবে? শ্বেত রক্তকণিকা। এখন অনেকেই বলবা যে আপু লিউকোসাইটোসিসেও ডাব্লিউবিসি বেড়ে যায়, আবার লিউকেমিয়াতেও আমাদের শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? মজার ব্যাপার হচ্ছে লিউকোসাইটোসিসে যখন আমাদের শ্বেত রক্তকণিকা বাড়বে, তখন কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা হচ্ছে স্বাভাবিক থাকবে, ওদের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন আমাদের লিউকেমিয়া হয়, ডাব্লিউবিসি এত বেড়ে যায়, ওরা আমাদের সুস্থ লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকাগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে যদি শুধু শ্বেত রক্তকণিকা বাড়ে, অন্য সব কিছু নর্মাল থাকে, ওটাকে আমরা বলি লিউকোসাইটোসিস। এটা অসুস্থতার সময় বাড়তে পারে, ব্যায়াম করলে বাড়তে পারে, প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় বেড়ে যেতে পারে, কারণ সেখানে তো দুইটা দেহ। আর যখন আমার শ্বেত রক্তকণিকা এত অস্বাভাবিক কোষ বিভাজন করবে যে অন্যান্য সুস্থ কোষগুলোকে ধ্বংস করা শুরু করবে, তখন এটাকে আমরা বলবো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া, ঠিক আছে? তাহলে এই যে সংজ্ঞাগুলো আছে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, শ্বেত রক্তকণিকার 5টা কাজ দেখো। শ্বেত রক্তকণিকার 5টা কাজের মধ্যে সবার আগে মনে রাখবা, মনের মধ্যে যুদ্ধ চলে। মন দিয়ে হচ্ছে মনোসাইট আর হলো নিউট্রোফিল, যুদ্ধ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে আমাদের মনোসাইট আর নিউট্রোফিল কি করবে? এই জীবাণু ভক্ষণ করে যে জীবাণুকে ধ্বংস করছে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। নর্মালি আমাদের এই শ্বেত রক্তকণিকাগুলো আমাদের রক্তের মধ্যে মনোসাইট আকারে থাকে, ঠিক আছে? যখনই একটা কোষের মধ্যে একটা জীবাণু এসে আক্রমণ করে, এ ধরো এটা একটা জীবাণু, হ্যাঁ, ধরো একটা জীবাণু। এখন যখনই একটা জীবাণু এসে আমাদের কোষে আক্রমণ করে, তখন কি করতে হবে? মনোসাইটকে কোষের কাছে পৌঁছাইতে হবে। পৌঁছে এসে
এই শত্রুকে আক্রমণ করতে হবে। এখন জীবাণু এত বড়, মনোসাইট এত ছোট, আক্রমণ করা কষ্ট। ও তখন রক্ত থেকে কোষে এসে 5 গুণ বড় হয়ে যায়। তাহলে রক্তবাহিকায় ও যখন ছোট সাইজ ছিল ওকে আমরা বলি মনোসাইট। ও যখন কোষে এসে 5 গুণ বড় হয়ে যায় তখন সেই মোটাসোটা মনোসাইটকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ। তাহলে এই ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল দুইটাই আমাদের কি করবে? ঢিসুম ঢিসুম করবে। ক্রিমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি এগুলো ধ্বংস করবে কি? আমাদের ইওজিনোফিল। তোমরা কিন্তু একদম নাম সহ উল্লেখ করবা, এরকম ডিরেক্ট লিখে দিবা না। কোন শ্বেতরক্তকণিকা কি করে সেটা লিখে দিবা। হেপারিন। হেপারিন কি? আমাদের রক্তকে তরল রাখে। ডিকশনারিতে লিখে রাখো, মানে তোমাদের খাতার পিছনে একটা পৃষ্ঠা নিয়ে সেটাকে হচ্ছে বায়োলজি ডিকশনারি বানাবা, সেখানে এই ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবা যে কোয়াগুলেশন মানে রক্ত জমাট আর অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। আমাদের প্লেটলেট কি রক্তকে কোয়াগুলেশন করবে, কিন্তু হেপারিন কোয়াগুলেশনকে বাধা দিবে, এই জন্য এটাকে কি বলে? অ্যান্টি কোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট কি করে? আমাদের রক্ত জমাটকে রোধ করে। ঠিক আছে, এটা এই হেপারিন কে তৈরি করবে? মনে রাখবা BH। বিতে হচ্ছে বেজোফিল আর এইচে হচ্ছে হেপারিন এবং হিস্টামিন। তাহলে আমাদের বেজোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন তৈরি করে। ওকে, তাহলে হেপারিন হচ্ছে রক্তকে তরল রাখে এবং হিস্টামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এখন দেখবা যখন আমাদের শরীরে হিস্টামিন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তখন আমরা ভালো জিনিস খাইলে, ভালো কাজ করলেও আমাদের হিস্টামিন সেটাকে শত্রু মনে করে। ধরো তোমার বডিতে হিস্টামিন বেশি, হ্যাঁ, কোনো কারণে বেজোফিল বেড়ে গেছে, এখন তুমি ইলিশ মাছ খাইলেও হিস্টামিন মনে করবে এটা তোমার শত্রু, তুমি চিংড়ি মাছ খাইলেও হিস্টামিন মনে করবে এটা তোমার শত্রু। তখনই ও মারামারি শুরু করবে আর তোমার এই যে চুলকানি শুরু হবে। এটাকে বলে অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে এটা প্রতিরোধ করার জন্য আমরা তখন অ্যান্টি হিস্টামিন ওষুধ খাই। তোমরা অনেকেই খাইছো হিস্টাসিন, ডেজলর, ফেনাডিন, ফেক্সো, বিলাস্টিন, বিলটিন, এই সবগুলোই হচ্ছে অ্যান্টি হিস্টামিন। ওরা কি করে? এই হিস্টামিনের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে ওটাকে কমায় দেয়। তাহলে এই যে শ্বেতরক্তকণিকার কাজ, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, রিটেনের জন্য। কীভাবে মনে রাখবো? মনের মধ্যে যুদ্ধ চলে। ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল হচ্ছে যুদ্ধ, মানে ফ্যাগোসাইটোসিস করে। BH তার মানে বেজোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে। এরপরে কি? ইউজিনোফিল হচ্ছে কৃমি, মানে বড় বড় জীবাণুর অ্যালার্জিক লার্ভার অ্যান্টিবডি ধ্বংস করে। এছাড়াও আমাদের এই হেপারিন রক্তকে তরল রাখে। দেখবো অনেক সময় আমাদের আব্বু আমরা ইকোস্প্রিন খায়, এই ইকোস্প্রিনটা কিন্তু এক ধরনের হেপারিনের মতো কাজ করে, রক্তকে তরল রাখে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো সেম জিনিস, থ্রম্বাস মানে আমরা বলেছিলাম জমাট বাঁধা রক্ত, তাহলে থ্রম্বোসাইট হচ্ছে সে অণুচক্রিকা। অণুচক্রিকা বেড়ে গেলে সেটা থ্রম্বোসাইটোসিস, আর অণুচক্রিকা কমে গেলে সেটা থ্রম্বোসাইটোপেনিয়া। তার মানে সাইটোসিস মানে বেড়ে যাওয়া, পেনিয়া মানে কমে যাওয়া। কিন্তু এটার ব্যতিক্রম হয় তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার বেলায়, বুঝছো? লোহিত রক্তকণিকা যদি বেড়ে যায় এটাকে বলে পলিসাইথেমিয়া, এখানে আমরা সাইটোসিস বলি না। লোহিত রক্তকণিকার পরিমাণ যখন কমে যায় এটাকে আমরা বলি অ্যানিমিয়া। এখন তাহলে অনেকে বলবে আপু তাহলে থ্যালাসেমিয়া কি জিনিস? থ্যালাসেমিয়া একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে জন্মগত কারণে তোমার হিমোগ্লোবিন ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়া একটা রোগ, সেই রোগের লক্ষণ হচ্ছে অ্যানিমিয়া। থ্যালাসেমিয়াতে তোমার হিমোগ্লোবিন ধ্বংস হয়ে যায়, তৈরি হয় না, যার কারণে তোমার রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দেখা যায়। ঠিক আছে, ওকে। লসিকা গ্রন্থি, তাহলে লসিকা জিনিসটা কি? দেখো, লসিকা জিনিসটা হচ্ছে আমাদের কোষে যখন ধমনীগুলো কৈশিক জালিকায় বিভাজিত হয়, পুষ্টি দিল, শিরাগুলো কৌশিক জালিকায় বিভাজিত হয়ে কোষ থেকে বর্জ্য নিয়ে বের হলো। এই রক্ত যখন কোষে কোষে পৌঁছায়, রক্তের 10% মতো উপাদান এই কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে দুইটা কোষের মাঝামাঝি জমা হয়। এই ইন্টারস্টিশিয়াল তরলগুলো বিভিন্ন নালিকার মাধ্যমে সংগৃহীত হয়। সংগৃহীত হয়ে আমাদের হৃৎপিণ্ডের কাছাকাছি এসে নিম্ন মহাশিরার সাথে যুক্ত হয়ে আমাদের হৃৎপিণ্ডে রক্তের সাথে মিশে সারা দেহে প্রবাহিত হয়। তাহলে এই যে রক্তের কিছু উপাদান দুইটা কোষের মধ্যবর্তী জায়গা থেকে সংগৃহীত হলো, এই উপাদানগুলোকে আমরা বলি লসিকা। যে নালী এই লসিকাগুলোকে বহন করলো তাদেরকে আমরা বলি লসিকা নালী বা লিম্ফ্যাটিক ডাক্ট। আর জায়গায় জায়গায় এই লসিকার মধ্যে শ্বেতরক্তকণিকা বা লিম্ফোসাইট জমে এরা ফুলে ওঠে বা স্ফীত হয়ে যায়। এদিকে আমরা বলি লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব, ইংরেজিতে বলা হয় লিম্ফ নোড। তাহলে আমাদের সারা শরীরে এরকম হাজার হাজার কি আছে? লিম্ফ নোড আছে, লসিকা গ্রন্থি আছে। যেমন ধরো এই যে আমাদের গলার নিচে কি থাকে? টনসিল, এখানে প্রদাহ হলে আমরা বলি টনসিলাইটিস।
ডান দিকে সিকামের সাথে আছে অ্যাপেন্ডিক্স, প্রদাহ হলে বলে অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এত সহজে কেন আমরা অ্যাপেন্ডিক্সেক্টমি বা টনসিলেক্টমি করে কেটে ফেলি? একটমি মানে কেটে ফেলা, কারণ আল্লাহ আমাদেরকে বগলে কুচকিতে শয়ে শয়ে লসিকা গ্রন্থি দিছেন। এই জন্য একটা টনসিল কেটে ফেললে বা একটা অ্যাপেন্ডিক্স কেটে ফেললে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। প্লিহাই যে পাকস্থলীর এই পাশে থাকে, স্প্লিন, এটা হচ্ছে সর্ববৃহৎ লসিকা গ্রন্থি, যেখানে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়, লোহিত রক্তকণিকার কবরস্থান। আবার নতুন করে লোহিত রক্তকণিকা তৈরির জন্য ওরা কাজ করে বা রক্ত জমাও থাকে, এজন্য এটাকে বলা হয় লোহিত রক্তকণিকার রিজার্ভার, দুইটাই বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি কি দেখলাম। প্লিহা, এটাকে আমরা কি বলি? লোহিত রক্তকণিকার কবরস্থান। আবার ব্লাড রিজার্ভারও বলা যায়, কারণ ওরা 300 ঘন সেন্টিমিটার রক্ত জমা রাখে। এটা হলো সবচেয়ে বড়, এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। টনসিল 3 রকমের আছে, কি কি? জিহ্বার নিচে থাকে লিঙ্গুয়াল টনসিল, তালুর পিছনে থাকে তোমার প্যালেটাইন টনসিল, প্যালেটাইনের পিছনে থাকে তোমার অ্যাডিনয়েড টনসিল। অ্যাডিনয়েড আর লিঙ্গুয়ালটা হচ্ছে বড় হলে আস্তে আস্তে এই প্যালেটাইনের সাথে মিলিত হয়ে যায়, এটাই মেইন। ঠিক আছে, দেখবা তোমার হচ্ছে আইসক্রিম খেয়ে রাতে দাঁত ব্রাশ না করলে ঘুমায় গেলে সকালবেলা এরকম গলা ব্যথা করে টর্চ মারলে দেখবা তোমার কোমল তালুর পিছনে 2টা লাল টমেটো, ওগুলাই হচ্ছে প্যালেটাইন টনসিল। তুমি যখন আইসক্রিম খেয়ে ঘুমায় যাবা দাঁত ব্রাশ না করে, পুরা মুখের জীবাণু সব মুখের মধ্যে আসবে, রক্তনালিকা আইসক্রিমের ঠান্ডায় সংকুচিত হয়ে থাকবে, তখন সেই জীবাণুকে মারার জন্য এই লসিকাগুলো ঢিসুম ঢিসুম করে ফুলে যায়। আচ্ছা, থাইমাস আমাদের শ্বাসনালীর সামনে থাকে, তোমার এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। লিম্ফ নোড বা লসিকা পর্ব বগলে কুচকিতে আছে, গুটি 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 গুটি। রেড বোন ম্যারো আমাদের অস্থিতে পাওয়া যায়। এরা সবাই লসিকা গ্রন্থি। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। মানুষের হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকার অবস্থান উল্লেখ করো। তাহলে আমরা একটু শর্টকাট করে আমাদের হৃৎপিণ্ডের গঠনটা যদি পড়ে ফেলি, তাহলে একই সাথে আমাদের কপাটিকা এবং সংবহনগুলো পড়া হয়ে যাবে। আমাদের মাথার উপর থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং পায়ের নিচ থেকে নিম্ন মহাশিরা সব রক্তগুলা নিয়ে কোথায় চলে আসে বলো তো? নীল মানে হচ্ছে অক্সিজেন যুক্ত না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, এই মহাশিলাগুলো সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে চলে আসে আমাদের ডান অলিন্দে। হৃৎপিণ্ডের কি 4টা প্রকোষ্ঠ, এই ডান অলিন্দ থেকে ট্রাইকাস্পিড কপাটিকার মাধ্যমে রক্ত চলে আসবে আমাদের ডান নিলয়ে। এই ডান নিলয় থেকে আমাদের রক্তটা চলে যাবে কোথায় বলো তো? আমাদের পালমোনারি ধমনির মাধ্যমে দুই পাশের ফুসফুসে। তাহলে পালমোনারি ধমনির মুখে কি থাকবে? পালমোনারি কপাটিকা। আমরা যখন প্রশ্বাস নিব, অক্সিজেন আসলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল ব্যাপন প্রক্রিয়ায়। এবার রক্ত পিউরিফাইড, একদম সেরা তাজা রক্ত। এইবার 4টা ফুসফুসীয় ধমনির মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসলো আমাদের বাম অলিন্দে। এই বাম অলিন্দ থেকে মনে রাখবা বতে বাম বতে বাইকাস্পিড, বতে বাম বতে বাইকাস্পিড। এই বাইকাস্পিডের আরেক নাম হলো মাইট্রাল কপাটিকা। মাইট্রাল কপাটিকা দিয়ে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত চলে আসলো বাম নিলয়। এই বাম নিলয় থেকে আমাদের মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত চলে যাবে সারা দেহে। মহাধমনী বিভাজিত হবে ধমনীতে, ধমনী বিভাজিত হবে উপধমনীতে। এই উপধমনীগুলো কৈশিক জালিকায় বিভাজিত হয়ে আমাদের কোষে প্রবেশ করবে। মনে রাখবা, ধমনী কখনো ডিরেক্টলি কোষে প্রবেশ করতে পারে না, আবার শিরা কখনো ডিরেক্টলি কোষ থেকে বের হতে পারে না। ওদেরকে অবশ্যই আগে কি করতে হবে? কৈশিক জালিকায় ভাগ হয়ে নিতে হবে। তাহলে আমাদের এই অক্সিজেনযুক্ত কৈশিক জালিকা আমাদের কোষকে কি দিছে? অক্সিজেন দিছে, আর কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার বের হয়েছে। এই কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করে উপশিরা, উপশিরাগুলা মিলিত হয়ে তৈরি করে শিরা, আর সব শিরা মিলে তৈরি করে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা। তাহলে আমরা কি কি কপাটিকা পেলাম দেখো। ডান দিকে 3টা দরজাওয়ালা ট্রাইকাস্পিড, বাম দিকে 2টা দরজা বা 2টা কাস্পওয়ালা বাইকাস্পিড বা মাইট্রাল, বতে বাম বতে বাইকাস্পিড। পালমোনারি ধমনির মুখে পালমোনারি কপাটিকা, অ্যাওর্টা বা মহাধমনির মুখে অ্যাওর্টিক কপাটিকা। এগুলো দেখতে হচ্ছে ঈদের চাঁদের মতো। ঈদের চাঁদ কেমন? অর্ধচন্দ্রাকার বা সেমি লুনার। এই জন্য পালমোনারি আর অ্যাওর্টিক কপাটিকাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার কপাটিকা। এবং মনে রাখবা, এই দুটাতে কিন্তু 3টা করে দরজা থাকে। হ্যাঁ, আমাদের বাইকাস্পিড ছাড়া আর আল্লাহর দুনিয়ার সব কপাটিকাতে 3টা করে দরজা। আরেকটা দরজা হচ্ছে আমাদের নিম্ন মহাশিরার মুখে একটা কপাটিকা থাকে। মনে রাখবা, ইতে নিম্ন মহাশিরা, ইতে ইউস্টেশিয়ান,
ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান। আর আমাদের হার্ট সবাইকে রক্ত দেয়, আহারে ওর নিজের রক্ত লাগে না? তাহলে আমাদের এই মহাধমনীর যে শাখাটা হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে তাকে আমরা বলি করোনারি ধমনী। এই করোনারি ধমনীর মুখে থাকবে করোনারি কপাটিকা। তাহলে আমরা কি কি কপাটিকা পেলাম? ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি, অ্যাওর্টিক, ইউস্টেশিয়ান, করোনারি। ঠিক আছে, এগুলো পুরোটাই দেওয়া হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, বতে বাম, বতে বাইকাসপিড, মাইট্রাল বা দ্বিপত্রী থাকবে বাম দিকে, ট্রাইকাসপিড বা ত্রিপত্রী থাকবে ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে, সেমিলুনার দুইটা থাকে আমাদের অ্যাওর্টা এবং পালমোনারি ধমনীর মুখে। করোনারির আরেকটা নাম থিবেশিয়ান। তোমরা তো আবার বাপের নামের আগে মোহাম্মদ যোগ করলে বাপরে চিনো না, হ্যাঁ? করোনারি পড়ে আসছো, পরীক্ষায় দিয়ে দিছে থিবেশিয়ান, আর চিনবা না। যেটাই করোনারি সেটাই থিবেশিয়ান। কোথায় থাকবে? করোনারি সাইনাস, সাইনাস আর ধমনী একই জিনিস, আর হচ্ছে ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। ইউস্টেশিয়ান কপাটিকা, সরি করোনারি ধমনী না, করোনারি শিরার করোনারি সাইনাস সেম জিনিস। ইতে ইনফেরিয়র, ইতে ইউস্টেশিয়ান, ইনফিরিয়র ভেনা ক্যাভার সংযোগস্থলে পাওয়া যাবে। এবং খেয়াল করে দেখছো বেশিরভাগ শিরার মুখে কি থাকে? কপাটিকা থাকে। ধমনীর মুখে কিন্তু কপাটিকা থাকে না। আবার দেখো ঊর্ধ্ব মহাশিরায় কিন্তু কোনো কপাটিকা নাই, কিন্তু নিম্ন মহাশিরাতে কপাটিকা আছে। কেন? কারণ ঊর্ধ্ব মহাশিরা থেকে রক্তটা গ্র্যাভিটির জন্য নিচে নেমে যায়, কিন্তু নিম্ন মহাশিরা থেকে রক্তটা কিন্তু গ্র্যাভিটির অ্যাগেনস্টে উপরে উঠতেছে, পা থেকে হার্টে রক্ত আনতেছে, তখন উল্টা হয়ে কি পায়ে চলে যেতে পারে, এই জন্য কপাটিকা লাগে, একমুখী দরজা। তাহলে কপাটিকাগুলো ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউতেও আসে। এবার দেখো তাহলে আমাদের হৃৎপেশির 5টি বৈশিষ্ট্য। আমাদের হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে আমরা কি পাই? হৃৎপেশি পাই। হৃৎপেশির এই যে তন্তুগুলো, আমরা এগুলোকে কোষ না বলে তন্তু বলি, কারণ এগুলো লম্বা আকৃতির, গোল না। এই হৃৎপেশির যে হৃৎপেশি কোষ বা পেশিতন্তু, এগুলা কেমন বলতো? নলাকার। ওদের আবরণকে আমরা কি বলি? সার্কোলেমা। প্রতিটা পেশিতন্তুকে আমরা বলি মায়োফাইব্রিল। আমাদের এই যে মায়োফাইব্রিল গুলো, এদের যে মধ্যে আমরা আড়াআড়ি ডোরাকাটা রেখা দেখতে পারি। দেখছি এখানে কিন্তু আপু শাখা প্রশাখা আঁকছি, হ্যাঁ। পাশাপাশি দুইটা মায়োফাইব্রিলের কোষ ঝিল্লিগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে চাকতি বা ডিস্ক আকৃতির একটা গঠন তৈরি করে, যাকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। ওকে, এবং প্রতিটা তন্তুতে আমরা কি একটা করে হচ্ছে নিউক্লিয়াস পাবো। তার মানে ওদের গঠন হচ্ছে ঐচ্ছিক পেশি বা স্কেলেটাল মাসেলের মতো, বাট কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। আমরা নিজেদের ইচ্ছা মতো নাড়াইতে পারবো না। নিজেদের ইচ্ছা মতো নাড়াইতে হলে তুমি ঘুমায় যাবা আর শেষ, ইন্নালিল্লাহ। কারণ ঘুমের মধ্যে তো আমরা আর হার্টকে কন্ট্রোল করতে পারতাম না। এই জন্য দেখো ওরা ঐচ্ছিক পেশির মতো নলাকার, কারণ অনৈচ্ছিক পেশিগুলো তো মাকু আকৃতির হয়। ওদের আবরণকে আমরা বলি সার্কোলেমা। আবার ওরা যেহেতু অনৈচ্ছিক, এই জন্য ওরা ছন্দময় সংকোচন প্রসারণ করবে। কেন্দ্রের দিকে একটা করে নিউক্লিয়াস পাওয়া যাবে এবং ইন্টারক্যালেটেড ডিস্ক সার্কোলেমাগুলো মিলিত হয়ে গঠন করবে। এটা কিন্তু এমসিকিউতেও আসে। এবং পারলে ছবি দিবা, এটা সময়ের উপর ডিপেন্ড করবে, জায়গা বা সময় থাকলে অবশ্যই ছবি দিবা। আচ্ছা, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ দেখো, আমাদের নিলয়তেও কিন্তু বা শিরাতেও কিন্তু রক্তের চাপ আছে, হ্যাঁ। কিন্তু নর্মালি আমাদের অলিন্দের চেয়ে নিলয়ের প্রাচীরটা পুরু দেখে আমরা অ্যাকচুয়ালি ভেন্ট্রিকলের চাপটাকে রক্তচাপ বলে বিবেচনা করি। তাহলে ভেন্ট্রিকল যখন তোমার সংকোচন বা কন্ট্রাকশন করবে, তখন রক্তটা আমাদের রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হবে। রক্তটা রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তবাহিকার দেয়ালে যে চাপ দেয়, এটাকে বলে রক্তচাপ বা ব্লাড প্রেশার। হৃৎপিণ্ডের সংকোচনের সময় যে চাপ সৃষ্টি হয় ওইটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। প্রসারণের সময় যে চাপ হবে তাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। তাহলে কেন আমরা ভেন্ট্রিকলেরটা নিচ্ছি? কারণ অলিন্দের প্রাচীর পাতলা দেখে অত বেশি চাপ তৈরি হয় না, নিলয়ের প্রাচীর পুরু দেখে বেশি চাপ আমরা বুঝতে পারি। তাহলে সিস্টোলিক প্রেশার আমাদের আজমল স্যারের বইতে গড়ে দেওয়া আছে কত? 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। আমরা যদি এভারেজে বলতে চাই তখন বলা হয় 120/80 মিলিমিটার মার্কারি। অনেকে বলে উপরেরটা 120 নিচেরটা 80, এভাবে করে বলবা না। কি বলবা? সিস্টোলিক 120 আর ডায়াস্টোলিক হচ্ছে গিয়ে 80, ঠিক আছে? আর 120/80 যে ফিক্সড তা কিন্তু না, এটা এক একটা মানুষের জন্য এক এক রকম হয়। যেমন আমার প্রেশার অলওয়েজ 90/60 থাকে, তার মানে কি আমার লো প্রেশার না, এটা আমার জন্য নর্মাল। আমার যদি 120/80 হয় তাহলে সেটা আমার জন্য হাই প্রেশার, বুঝছো? আচ্ছা, জাংশনাল টিস্যু কাকে বলে এবং সেখানে কি কি আছে? আমাদের প্রতিটা অর্গান
একবার যাওয়ার সময় ব্রেনকে বলবে আসসালামু আলাইকুম, আসার সময় বলবে ওয়ালাইকুম আসসালাম, কারণ ব্রেন হচ্ছে হেড অফিস, ও সব অর্গানকে কন্ট্রোল করে, একটা মাত্র অর্গান ছাড়া, সেটা হচ্ছে হার্ট। মাই লাইফ মাই রুলস, ঠিক আছে? কারণ হার্টের মধ্যে অটোনমিক নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নির্মিত কিছু বিশেষ টিস্যু থাকে, যেগুলো হার্টের বিভিন্ন সংযোগ বা জাংশন প্রান্ততে থাকে। যেমন দেখো, আমাদের নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে একটা বিশেষ জাংশনাল টিস্যু পাওয়া যায়, যার নাম সাইনোঅ্যাট্রিয়াল নোড। এখানে কিছু পেশিতন্তু আর কিছু স্বয়ংক্রিয় স্নায়ুপ্রান্ত পাওয়া যায়। অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। দুইটা নিলয়ের মাঝখানে আন্তঃনিলয় প্রকোষ্ঠতে থাকে বান্ডেল অফ হিজ, একটা গুচ্ছ থাকে। আর সেখান থেকে কিছু তন্তু আমাদের নিলয়ের প্রাচীরে ছড়িয়ে যায়, যেগুলোকে আমরা বলি পার্কিনজি তন্তু। তাহলে প্রথম যখন একটা আয়নিক ইমব্যালেন্স হবে, আয়নিক ইমব্যালেন্স মানে কি দেখো, প্রতিটা কোষে কিছু আয়ন বাইরে চলে যায়, কিছু আয়ন ভিতরে থাকে। আমরা ইলেকট্রিক শক কেন খাই? যখন আমাদের ইলেকট্রন প্রোটনের সংখ্যাটা ইমব্যালেন্স হয়ে যায়। প্রতিটা কোষে যখন এই সোডিয়াম পটাশিয়াম আয়নের তারতম্য হয়, সেখানে একটা ঝাঁকুনি দেয়। সেরকম সাইনোঅ্যাট্রিয়াল নোডে যখন একটা ঝাঁকুনি সৃষ্টি হবে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তখন আমাদের হার্টে সংকোচনের একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউটা সবার প্রথমে আসে আমাদের অলিন্দে সাইনোঅ্যাট্রিয়াল নোডে, ডান থেকে বামে ছড়াবে, সেখান থেকে যাবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে, সেখান থেকে বান্ডেল অফ হিজে, সেখান থেকে আমাদের পার্কিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীরে। তাহলে দেখো, হৃদপেশিতে কতগুলো প্রয়োজনীয় ও বিশেষ ধরনের গঠন থাকে, যারা হৃদস্পন্দন সৃষ্টি করে পরিবহন করবে। ওদেরকে বলে জাংশনাল টিস্যু, কারণ দেখছো বিভিন্ন সংযোগ প্রান্ততে এগুলো পাওয়া যায়। স্যান, এভিএন, বান্ডেল অফ হিজ, ডান ও বাম শাখা, বান্ডেল অফ হিজের ডান আর বাম শাখা এবং পার্কিনজি তন্তু। এদের মধ্যে প্রথম উদ্দীপনা আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোডে শুরু হয় দেখে ওদেরকে আমরা বলি প্রাকৃতিক পেসমেকার। আর যদি কোনো কারণে স্যান নষ্ট হয়ে যায়, তখন স্যানের কাজ করে দেয় এভিএন, এজন্য ওকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। এটাও নষ্ট হয়ে গেলে আমরা আর্টিফিশিয়ালি পেসমেকার বসাই, যেটাকে বলে যান্ত্রিক পেসমেকার। তাহলে এই যে আমাদের পেসমেকারগুলো পুরো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? মায়ো মানে মাসেল, জেনেসিস মানে তৈরি করা। ওদের পেশি নিয়ন্ত্রণটা করতেছে দেখে এটাকে আমরা কি বলি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে দেখো, আমরা কিন্তু অলরেডি কপাটিকে পড়ার সময় এই প্রশ্নের উত্তর দেখে ফেলেছি যে সিস্টেমিক রক্ত সংবহন প্রক্রিয়া কিভাবে হয়। সিস্টেমিক মানে হচ্ছে লাংসের বাইরে যা কিছু হচ্ছে। তাহলে সবার প্রথমে যখন আমাদের অ্যাট্রিয়ামের প্রসারণ হয় এবং তখন অ্যাট্রিয়ামের ভিতরে চাপ কমে যাচ্ছে, তখন সারা শরীর থেকে আমাদের কি করবে বলো তো? ডান অ্যাট্রিয়ামে রক্ত আসে এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে রক্ত আসবে, ঠিক আছে? এরপরে যখনই রক্ত আসে, আমাদের অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হলে অ্যাট্রিয়ামের চাপ বেড়ে যায়, তখন ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে এবং বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত চলে আসলো। সেখান থেকে আমাদের ডান ভেন্ট্রিকল রক্তটা কোথায় পাঠায় দিবে? কন্ট্রাকশনের মাধ্যমে পাঠায় দিবে হচ্ছে ফুসফুসে, আর বাম ভেন্ট্রিকল কন্ট্রাকশনের মাধ্যমে রক্তটাকে পাঠায় দিবে মহাধমনীতে। এইভাবে করে সারা দেহে রক্ত প্রবাহিত হবে, ঠিক আছে? দেখো, বাম ভেন্ট্রিকলের অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে এবং ডান ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়। তার মানে মোট কথা, আমাদের সিস্টেমিক সংবহনের কথা বলা হলে কতটুকু হবে? এই যে আমাদের এই যে তোমার যে বাম নিলয় আছে, এখান থেকে আয়োটা সারা দেহ হয়ে ডান অলিন্দ, সেখান থেকে ডান নিলয়, এই পুরো সংবহনটাকে আমরা কি বলবো? সিস্টেমিক সংবহন বলবো। আর এখানে যদি পালমোনারি সংবহনের ফ্লো চার্ট আসে, তখন আমরা কি বলবো বলো তো? লাংসে গেল, লাংসে আসলো, এতটুকু হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে যতগুলো সংবহন প্রক্রিয়া তোমাদের বইতে আছে, সিস্টেমিক, পালমোনারি, হেপাটিক, পোর্টাল আর হচ্ছে কি করোনারি, এই চারটা খুব ভালো করে পড়ে ফেলবা, ফ্লো চার্ট। এরপরে দেখো কি বলেছে, সংযোগী টিস্যুর মধ্যে বৈদ্যুতিক তরঙ্গ। তাহলে আমরা কি দেখেছিলাম যে সবার প্রথমে উদ্দীপনাটা আমাদের স্যানে আসে, স্যান থেকে এভিএন, সেখান থেকে আমাদের বান্ডেল অফ হিজ, সেখান থেকে পার্কিনজি তন্তু। তাহলে স্যান যখন উদ্দীপনাটা তৈরি করে, অলিন্দের সংকোচন হয়। এই সংকোচনের ঢেউ এভিএন এর মাধ্যমে নিলয় পৌঁছায়, প্রথমে দুইটা নিলয়ের মাঝখানে, তারপরে পার্কিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীরে ছড়িয়ে পড়ে। এই জিনিসটাই আমরা এখানে লিখে ফেলবো। দেখো, সবার প্রথমে এসএ নোড থেকে উদ্দীপনাটা সিগন্যাল তৈরি হবে, সেখান থেকে এভি নোড, সেখান থেকে বান্ডেল অফ হিজ, সবার লাস্টে পার্কিনজি তন্তু। এবং সময়গুলো খুব ভালো করে পড়বা, যে স্যান থেকে এভিএনে কত সময় লাগে, স্যান থেকে ভেন্ট্রিকলে কত সময় লাগে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এভি নোডাল ডিলে কত সেকেন্ড। হার্ট অ্যাটাকের 5টা লক্ষণ তুমি কিভাবে বুঝবা তোমার একটা হার্টের পেইন? ব্যথাটা তুমি একটা আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না।
ডান দিকেও কিন্তু অনেক সময় এখন হার্টের পেইন হয়, বাট বেশিরভাগ মানুষের হবে বাম দিকে, একদম অনেকখানি জায়গা জুড়ে আসতেছে। ব্যথাটা বাম হাতে, বাম চোয়ালে, বাম কাঁধে ছড়াবে, দাঁতেও ছড়ায়। কেন জানো? কারণ আমাদের ব্রেন একটু বোকা। আমাদের হার্টে যে নার্ভ সাপ্লাই, এই বাম সাইডেরও সেম নার্ভ সাপ্লাই। তো যখন ব্যথাটা হয় আমাদের নার্ভ মানে কনফিউজড হয়ে যায়, এটা কি বুক থেকে আসতেছে নাকি হাত থেকে আসতেছে। ও তখন দুই জায়গা থেকে ব্রেনে ব্যথার সিগন্যাল ব্রেনে পাঠায়। এই জন্যই বলে যে ব্যথাটা কোথায় ছড়াবে? বাম দিকে ছড়াবে। তীব্র ব্যথা, শ্বাসকষ্ট হবে, বমি বমি ভাব হবে, ঘুমে ব্যাঘাত হবে, এমনকি রোগী প্রচণ্ড ঘামতে থাকে, দর করে ঘামতে থাকে। যান্ত্রিক পেসমেকার কয় প্রকার? আমরা বলেছিলাম যে আমাদের প্রাকৃতিক পেসমেকার হচ্ছে স্যান নষ্ট হয়ে গেলে সংরক্ষিত পেসমেকার হচ্ছে এভিএনও নষ্ট হয়ে গেলে কি হবে জানো? আমাদের যে হৃদস্পন্দন, অস্বাভাবিক হৃদস্পন্দনকে বলা হয় অ্যারিথমিয়া। ঠিক আছে, আমাদের নর্মাল হৃদস্পন্দন হচ্ছে 60 থেকে 100, যদি আমাদের 100-র চেয়ে বেড়ে যায় এটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া, আর যদি আমাদের হৃদস্পন্দন 60-এর চেয়ে কমে যায় এটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। এই ট্যাকি এবং ব্র্যাডিকার্ডিয়াকে একসাথে বলা হয় অ্যারিথমিয়া। ঠিক আছে, অস্বাভাবিক হৃদস্পন্দন। তাহলে যখনই আমাদের পেসমেকার নষ্ট হয়ে যায়, অস্বাভাবিক হৃদস্পন্দন তৈরি হয়, আমরা তখন আর্টিফিশিয়াল পেসমেকার ব্যবহার করি। এই আর্টিফিশিয়াল পেসমেকারের কি কি জিনিস থাকে? এই আর্টিফিশিয়াল পেসমেকারে আমাদের একটা কি থাকে বলো তো? জেনারেটর থাকে। এই জেনারেটরটা কি করবে? একটা ব্যাটারিকে শক্তি দিবে। ঠিক আছে, এটা হয় কিসে? লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন না কিন্তু, শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে আমাদের 3টা তার থাকবে যেগুলোকে আমরা বলি লিড। এই তারের মাথায় থাকবে কিছু সেন্সর যেগুলোকে আমরা বলবো ইলেকট্রোড। তাহলে এটা যখন আমাদের চামড়ার নিচে, ঠিক ক্ল্যাভিকলের নিচে আমরা এখানে দিয়ে দিব, স্থাপন করে দিব, যদি একটা তার থাকে সেটা আইদার ডান অলিন্দ অথবা বাম অলিন্দে, ডান অলিন্দ বা ডান নিলয় সরবরাহ করবে। যদি 2টা তার বা 2টা লিড থাকে সেটা ডান অলিন্দ এবং ডান নিলয় সরবরাহ করবে। আর যদি 3টা তার থাকে তখন সেটা ডান অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তার মানে মোট কথা বাম অলিন্দতে আমরা এখানে তার পাইনি। বাট রিসেন্ট কিছু অ্যাডভান্সড পেসমেকার আছে যাদের 4টা তার থাকে, মানে 4টা লিড থাকে, 4 প্রকোষ্ঠে ওরা সাপ্লাই করে। তাহলে দেখো, এক প্রকোষ্ঠী মানে লিড কয়টা? লিড একটা। দ্বিপ্রকোষ্ঠী মানে 2টা লিড, ত্রিপ্রকোষ্ঠী মানে 3টা লিড। সো আমরা কিন্তু বাম অ্যাট্রিয়ামে কখনোই পাবো না, বাকিগুলোতে অলওয়েজ পেসমেকার উদ্দীপনা দিবে। এনজিওপ্লাস্টি। আচ্ছা, ধরো আমাদের যদি করোনারি ধমনী 99% ব্লক হয়ে যায়, আমরা তখন কি করি? বাইপাস সার্জারির মাধ্যমে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করি। তার মানে যে ধমনীটা ব্লক হয়ে গেছে ওইটার পাশে আমরা পা থেকে একটা সুস্থ ধমনী কেটে লাগাই দিই, অনেকটা ফ্লাইওভারের মতো। ঠিক আছে, আর যদি করোনারি ধমনী তোমার ধরো 70 থেকে 90% ব্লক হয়, তখন আমরা কি করি? আমরা হচ্ছে এই যে চর্বিটা, এটাকে কেটে কেটে অপসারণ করে সেখানে একটা তার জালি বসাই দিই। তাহলে অ্যানজিওন কথাটার মানে হচ্ছে রক্তবাহিকা, আর প্লাস্টি মানে হচ্ছে রিপেয়ার বা নির্মাণ করা। তাহলে আমরা কি করতেছি? রক্তবাহিকার ভিতরে যে চর্বি, এগুলাকে কেটে কেটে রিপেয়ার করতেছি, এই প্রক্রিয়াটাকে বলে অ্যানজিওপ্লাস্টি। বড়সড় অপারেশন না করে জাস্ট এই সরু লুমেনটাকে আমি প্রসারিত করে দিচ্ছি। তাহলে আমি কি করি? একটা পা দিয়ে পাতলা নল বা ক্যাথেটার প্রবেশ করে, যার মাথায় একটা ক্যামেরা থাকে। ওই ক্যামেরাটা যেখানে ব্লক আছে সেখানে একটা রং ছড়ায় দেয়, যেটাকে বলে অ্যানজিওগ্রাম। যদি ব্লকটা 70 থেকে 90% হয়, সেম ক্যাথেটারের মাথায় আমরা একটা বেলুন দিয়ে দিই। বেলুনটা প্রসারিত হয়ে ওই জায়গাটাকে আবার প্রসারিত করে দেয়। এখন যারা আমার মতো খারাপ মানুষ আছে যে বাইরের খাবার ছাড়তে পারে না, পাস্তা পিৎজা খাইতেই থাকে, ওদের কি হবে? বেলুন দিয়ে ওই জায়গাটা বড় করে দিলেও আবার সেখানে চর্বি জমে। এই জন্য বেলুনের চারপাশে একটা তার জালি পেঁচায় দেয়, যেটা ওখানে রেখে দিলে পরবর্তীতে ওখানে আর ব্লক হয় না। এই তার জালিটাকে আমরা বলি স্টেন্ট। অনেকে বলে রিং পরাইছে, রিং কিন্তু হাতের আংটি নেই, এটা স্টেন্ট। আগে করতে কি ওটাকে লেজার দিয়ে ঢিসিয়া করে চর্বিগুলাকে বাষ্পীভূত করে দিত, আবার একটা ঘূর্ণি ব্লেড দিয়ে জায়গাটাকে কেটে কেটে অপসারণ করতো, এটাকে বলতো তোমার অ্যাথেরেক্টমি। কিন্তু ব্লেড দিয়ে করলে বা লেজার দিয়ে করলে অনেক সময় ব্লাড ভেসেল ছিঁড়ে যায়, এই জন্য বর্তমানে বেলুন আর স্টেন্টিং এই দুটো একসাথে করে, লেজার এবং অ্যাথেরেক্টমি বর্তমানে করে না। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক চক্রের ধাপ কয়টা? আমরা সবাই জানি 4টা ধাপ। অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। কোন ধাপে কপাটিকার কি অবস্থা এবং সময়কাল কেমন, এটা লিখতে বলেছে। তাহলে আমরা কিন্তু অলরেডি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন জেনে ফেলেছি। এবার দেখো, আমাদের অলিন্দগুলো যখন প্রসারিত হবে
তখন সারা শরীর থেকে রক্ত আসবে। এখন আমি যদি কলসিতে পানি ভরতে চাই, কলসির তলায় ফুটা থাকলে কি পানি সব পড়ে যাবে না? তাহলে অলিন্দ যখন প্রসারিত হয় আমাদের কপাটিকাগুলো সব বন্ধ, ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ। ঠিক আছে, অলিন্দের প্রসারণ হচ্ছে। এবার দেখো, প্রসারণের পরপর যখন সংকোচন হবে ও চাপ দিয়ে রক্তটাকে নিচে নামাই দিবে, তাহলে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে চলে আসছে, বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে চলে আসছে। তার মানে সংকোচনে কি আমাদের ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা। এবার নিলয় যখন সংকোচন করবে ডান নিলয়ে চাপ দিয়ে রক্ত উঠাই দিবে ধমনীতে, পালমোনারি ধমনীতে, আর বাম নিলয়ে চাপ দিয়ে রক্ত উঠাই দিবে মহাধমনীতে। এখন এই রক্ত উঠানোর জন্য এই কপাটিকা যদি না খুলেও কি রক্ত উঠাতে পারবে? পারবে না। অনেক সময় রক্ত এতটাই দুষ্টু, ও এদিক দিয়ে না উঠে উল্টা রাস্তা দিয়ে ওঠার চেষ্টা করে, মানে ট্রাইকাসপিড বাইকাসপিড দিয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। এই জন্য তখন টাস করে কপাটিকাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তৈরি হয় প্রথম হার্ট সাউন্ড লাভ। তাহলে অলিন্দের নিলয় সংকোচনে কি আমাদের ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ, সেমিলুনার খোলা। এবার যখন নিলয়ের প্রসারণ হবে, এটা পুরো অলিন্দের সংকোচনের মতো, তার মানে ডান অলিন্দ এবং বাম অলিন্দ থেকে রক্ত নিলয় আসবে, তখন আমার ট্রাইকাসপিড বাইকাসপিড খুলে যাবে আর টাস করে সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাবে, শব্দ হবে ডাক। তাহলে অলিন্দের প্রসারণে ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ, অলিন্দের সংকোচনে খুলে যাবে, নিলয়ের সংকোচনে আমার সেমিলুনার খোলা কিন্তু ট্রাইকাসপিড বাইকাসপিড টাস করে বন্ধ হয়ে যাবে, আর নিলয়ের প্রসারণে ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা, সেমিলুনার টাস করে বন্ধ হয়ে যাবে। এখানে এই কথাটাই বলা হয়েছে। দেখো, সময়টা খুব ভালো করে পড়বা। এটা হলো ইনফিনিটি স্টার, আর কোথায় কোন কপাটিকা খুলে কোথায় বন্ধ হয় সেটা মনে রাখতে হবে। নিলয়ের সংকোচনে লাভ, নিলয়ের প্রসারণে হচ্ছে ডাব। পোর্টাল সংবহন আমরা জানি, তোমার বাড়ি যদি বরিশাল হয়, তুমি আইদার বাই রোডে বরিশাল যেতে পারো, অথবা তুমি হচ্ছে গিয়ে লঞ্চে করে, মানে প্রথমে গাড়িতে করে তুমি সদরঘাট যাবা, এরপরে তুমি সেখান থেকে সদরঘাটে লঞ্চে করে বরিশাল যাবা। সেরকম আমাদের বেশিরভাগ রক্তজালিকাগুলো একমাত্র কোষেই কৌশিক জালিকায় বিভাজিত হয়। ওরা কিন্তু একবারে কৌশিক জালিকায় বিভাজিত হয়। কিন্তু কিছু কিছু সংবহনে কি দেখা যায়, ধরো এই যে আমাদের হৃৎপিণ্ড, এই যে আমাদের ধরো হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হলো, সে রক্তটা বের হয়ে কোষে কোষে পৌঁছালো, তাহলে একবার কৌশিক জালিকায় ভাগ হয়েছে। ধরো এখানে আমাদের পাকস্থলী আছে, যকৃৎ, অগ্নাশয়, এখানে ওরা কৌশিক জালিকায় বিভাজিত হলো। এইবার যখন এখান থেকে শিরা বের হবে, সেই শিরাটা আবার আমাদের যকৃতে আসবে, যকৃতে এসে ওরা আবার কৌশিক জালিকায় ভাগ হবে, সেখান থেকে বের হয়ে আবার আমাদের হৃৎপিণ্ডে ফেরত আসবে। তাহলে দেখো, একবার আমাদের কোষে গিয়ে কৌশিক জালিকায় বিভাজিত হলো, আরেকবার যকৃতে এসে কৌশিক জালিকায় বিভাজিত হলো। এটাকেই বলে পোর্টাল সংবহন। দুইবার কৌশিক জালিকায় ভাগ হয়, নর্মালি কিন্তু শুধুমাত্র কোষে গিয়ে ভাগ হচ্ছে। তাহলে আমাদের কি হয় দেখো, পাকস্থলী, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা, এখান থেকে কৌশিক জালিকাগুলো একবার চলে যাবে কোথায়? আমাদের হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে চলে যাবে যকৃতে। সেই যকৃৎ থেকে আবার যখন পুনরায় কৌশিক জালিকাগুলো মিলিত হয়, ওরা হেপাটিক শিরা গঠন করে এবং ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ব্যাক করে। এটাকে আমরা কি বলবো? হেপাটিক পোর্টাল সংবহন। ঠিক আছে, এটা কিন্তু রেনাল পোর্টাল দিয়েও আসতে পারে, বাট মানুষের কিন্তু রেনাল পোর্টাল সংবহন পাওয়া যায় না, শুধু হেপাটিক পাওয়া যায়। তাহলে এটা আমাদের কেন দরকার? প্রয়োজনীয়তা আমাদের আসতে পারে, আমাদের পৌষ্টিকনালীর সব খাবারগুলো আমাদের কোষে কোষে পৌঁছাতে হবে। ওরা তখন এই পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃৎ আসে, যকৃৎ আমাদের মায়ের মতো পুরো খাবারটা বন্টন করে, যে অঙ্গের যতটুকু খাবার প্রয়োজন তাকে দিয়ে অতিরিক্ত খাবারটা নিজের মধ্যে জমা করে রাখে, আর সবগুলো রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছিয়ে দেয়। এটা আমাদের দূষিত নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলোকে তোমার হচ্ছে গিয়ে যকৃতে নিয়ে গিয়ে ইউরিয়াতে রূপান্তরিত করে, আর বৃক্ক দিয়ে টাটা বাই বাই করে দেয়। এছাড়া প্লাজমা প্রোটিন উৎপাদনে সাহায্য করে। ধমনী আর শিরার পার্থক্য আমরা কি জানি? ধমনী মানে অক্সিজেন, শিরা মানে কার্বন ডাই অক্সাইড। এটা একটা ভুল ধারণা। ধমনী মানে যারা হৃৎপিণ্ড থেকে বের হয়, শিরা মানে যারা হৃৎপিণ্ডে প্রবেশ করে। এবার এই থিওরিটা মিলাই ফেলো, দেখবা যে পালমোনারি মিলে যাবে। আমরা ছোট থেকে পড়ে আসি যে ধমনী হচ্ছে অক্সিজেন, শিরা কার্বন ডাই অক্সাইড, বাট ব্যাপারটা এটা না। ব্যাপার হচ্ছে হৃৎপিণ্ড থেকে যারা তৈরি হয় তারা ধমনী, আর যারা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে তারা হলো শিরা। তার মানে ধমনীগুলো কি? হৃৎপিণ্ড থেকে দেহের দিকে যায়, আর শিরা দেহ থেকে হৃৎপিণ্ডের কাছে আসে। পালমোনারি ধমনী ছাড়া সবাই অক্সিজেন বহন করে,
পালমোনারি শিরা ছাড়া সবাই কার্বন ডাই অক্সাইড বহন করে। মনে করবা ধমনীর প্রাচীরটা কিন্তু পুরু, এই জন্য আমরা অলওয়েজ ধমনীর চাপটাকে ক্যালকুলেট করি। ধমনীর প্রাচীরটা মোটা দেখে ওদের লুমেন মানে ফাঁকা জায়গাটা ছোট, আর শিরার প্রাচীরটা কম পুরু দেখে ও লুমেনটা বেশ বড়। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। করোনারি অ্যাথেরোমা, আমরা জানি যখন চর্বি জাতীয় পদার্থ ক্যালসিয়াম বা প্রোটিন আমাদের করোনারি ধমনীতে জমে যায় এটাকে বলে অ্যাথেরোমা। অ্যাথেরোন মানে শক্ত। হার্ট ফেলিওর, ধরো তোমার পাস নাম্বার হচ্ছে 30, তুমি পাইলে 28, তাহলে তুমি কি ফেল করবা না? তোমার শরীরের 5 লিটার রক্ত দরকার, কিন্তু তোমার হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস বা হাইপারটেনশন যে কোনো কারণে তোমার হার্ট 3 লিটার রক্ত পাম্প করতেছে, তখন তোমার হার্ট কি ফেল করবে না? তাহলে যে কোনো কারণে হতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, যে কোনো কারণে যখন হৃৎপিণ্ড দেহের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে পারে না, তখনই সেটাকে বলে হার্ট ফেলিওর। তাহলে হার্ট অ্যাটাক জাস্ট হার্ট ফেলিওরের একটা কারণ, ঠিক আছে? পেসমেকার আমরা পড়ে ফেলেছি, অ্যারিথমিয়া পড়ে ফেলেছি, বাইপাসও আমরা জানি। তাহলে দেখো পেসমেকার কি, আমাদের হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে, কার্ডিয়াক পেশিগুচ্ছে তৈরি হয় এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এমন একটা অংশ যেটা আমাদের হৃদস্পন্দন সৃষ্টি করে সেটা ছন্দময়তা বজায় রাখে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অ্যারিথমিয়া মানে অস্বাভাবিক হৃদস্পন্দন, আর বাইপাস মানে যখন আমাদের করোনারি ধমনীর লুমেনটা বদ্ধ হয়ে যায়, আমরা হাত বা পায়ের অন্য একটা জায়গা থেকে, ধরো এটা একটা ধমনী, এখানে আমাদের অ্যাথেরোমা বা চর্বি জমে আটকে গেল, তখন তুমি হাত বা পায়ের যে কোনো একটা ধমনী কেটে এনে বাইপাস করে দিলা, এটাকেই বলা হয় করোনারি বাইপাস। তাহলে মোটামুটি এই ছিল আমাদের রিটেনের উপযোগী প্রশ্ন। আরও অনেক প্রশ্ন আমাদের রক্ত থেকে আসতে পারে, যেমন রক্তকোষকে কেন কণিকা বলা হয় না, রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না, প্রোকোয়াগুলেন্ট কি, অ্যান্টিকোয়াগুলেন্ট কি। তাহলে যেখানেই তোমরা কোনো সংজ্ঞা, কেন, এই টাইপের প্রশ্ন পাবা, সেগুলাই রিটেনের জন্য সুন্দর মতন পড়ে ফেলবা। আর আমাদের স্লাইডটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।